সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। অধুনা সময়ে রাজনীতি শুধু মাঠেই নয়, সমানতালে রাজ করছে অন্তর্জালে, বিশেষত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কখনো তো মাঠের চেয়ে অন্তর্জালের বাদানুবাদী হয়ে ওঠে রাজনীতির গতিপথ নির্ণায়ক। এই যেমন গত বছরের ৪ আগস্ট ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের এক পোস্ট পরশু নয় কালকেই লং মার্চ টু ঢাকা বদলে দিয়েছিল দেশের রাজনীতি। এখনও অন্তর্জালে সরকার, রাজনৈতিক দল কিংবা নানা মহলের বিভিন্ন সিদ্ধান্ত বা কাজের সমালোচনাকে কেন্দ্র করে সিদ্ধান্ত বদলের মতো ঘটনাও ঘটছে। আওয়ামী আমলের আইসিটি, সিএসএ কিংবা ডিএসএর মতো আইনে হয়রানির ভয় না থাকায় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্তর্জালে বাদানুবাদ যেন আরও প্রবল হয়েছে। এমনকি পতিত আওয়ামী লীগও কর্মসূচি কিংবা সরকার অভ্যুত্থান বিরোধী বক্তব্য প্রচারের মাধ্যম হিসেবে অন্তর্জালেই ভরসা রেখেছে। অন্তর্জালের এসব নানা তৎপরতা নিয়ে আজকের সম্পাদকীয় অন্তর্জালের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং সঞ্জানা আফিফা অদিতি, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। কৃষির সক্ষমতা যাচাইয়ে আগে কিছু স্থানীয় নির্বাচন চায় নাগরিক কমিটি। দ্রুত ভোট দাবি বিএনপির। দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার ও ভোটের রূপরেখা, জানালেন উপদেষ্টা। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক। ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ে। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। এবং শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফল আমদানি বন্ধ, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নিত্যপণ্যের আমদানি, জানালেন উপদেষ্টা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও ৩ মাস। আমরা শুরুতেই আলোচনা করতে চাই আফিফা, যেহেতু আপনি তুলনামূলকভাবে ইন্টারনেট, ফেসবুক, অন্তর্জালের সাথে বেশি পরিচিত, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো কর্মকাণ্ডই কিন্তু মূলত ছিল ফেসবুক কেন্দ্রিক, ইন্টারনেট কেন্দ্রিক, এবং পুরো প্রচারণাটা সেখান থেকে ফেসবুকে হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বর্তমানে, এবং আজকে একটা বিশেষ বিষয় হচ্ছে ফেসবুকের কিন্তু আজকে জন্মদিন, আজকের দিনেই ফেসবুক প্রতিষ্ঠা পেয়েছিল, এবং মার্ক জুকারবার্গ যে ফেসবুক তৈরি করেছিলেন তার মধ্য দিয়েই পুরো বিশ্ব এখন এক ধরনের এই অন্তর্জালের যে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনীতির গতিপথ বটেই, অনেক বড় বড় সিদ্ধান্তের জায়গাও তৈরি হয়েছে। আপনি সম্প্রতি দেখেছেন যে আওয়ামী লীগ একজন নেতা ফারুক খানের একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। আমরা অন্তর্জালে দেখতে পাচ্ছি যে পতিত আওয়ামী লীগ সরকারের যে বিভিন্ন নেতা কিংবা কর্মীরা আছেন, তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করছেন এবং বিভিন্ন গুজব ছড়াচ্ছেন, কর্মসূচির ঘোষণাও তারা দিচ্ছেন। আমরা একই সাথে দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সরকারের যারা উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন জন, আসিফ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম থেকে সবাই কিন্তু ফেসবুকের মধ্যেই অনেক কিছু বলে দিচ্ছেন, ঘোষণা করছেন, এবং তারপরেই কিন্তু আলোচনাটা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে রাজনীতি এখন আসলে মাঠের চেয়ে ফেসবুকেই বেশি সরব? আসলে রাজনীতি বিষয়টা আসলে ফেসবুকের বিষয় না, রাজনীতি বিষয়টা বাস্তবে এবং মাঠের বিষয়। এবং আপনি যেটা বললেন যে বৈষম্য বিরোধী আন্দোলনটা বেশিটা আর কি ফেসবুক কেন্দ্রিক ছিল। ফেসবুকটা হচ্ছে আপনার একটা যোগাযোগ মাধ্যম, এবং ফেসবুকের কাজটাও আসলে যোগাযোগ মাধ্যমের মতোই। ফেসবুকের কাজটা হচ্ছে আপনার প্রচারের একটা মাধ্যম হিসেবে ফেসবুক কাজ করে। আর একই সাথে একটা প্রচার মাধ্যম যেহেতু, ফেসবুক হচ্ছে ন্যারেটিভ বিল্ডিংয়েও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু তার মানে এই না যে আমাদের রাজনীতিটা একদম ফেসবুক বেসড হয়ে গেছে, কারণ রাজনীতি আসলে দিন শেষে ওই মাঠেরই বিষয়, বাস্তবেরই বিষয়। এবং এই বিপ্লবে জুলাই আন্দোলনে যে এটা যে ফেসবুক থেকেই হয়েছে এরকম না। আপনার এই ফেসবুকে আমাদের ঘোষণাগুলো বা বার্তাগুলো মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহৃত হতো, কিন্তু এর পিছনে কিছু নেতৃত্ব ছিল যাদের হয়তো দেখবেন বিগত বেশ কিছু বছরের বাস্তবে মাঠের তাদের কার্যক্রম ছিল, তাদের লড়াইটা মাঠে ছিল বহু বছরের। এবং 18-র কোটা আন্দোলনও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওখান থেকে কিছু নেতৃত্ব বের হয়েছে, নেতৃত্ব বিকশিত হয়েছে। কাজেই ফেসবুক আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু এরকম না যে রাজনীতি আসলে ফেসবুক বেসড হয়ে গেছে
বা সিদ্ধান্ত আসলে ফেসবুক থেকে আসছে, বা আমি যখন এক দফা ফেসবুকে ঘোষণা দেই তার মানে এই নয় যে আমি ফেসবুকে ঘোষণা দিয়েছি বলে এক দফা আসছে। মানুষের মনে ওই এক দফাটা চাওয়াটা ছিল, ওইটার প্রচারটা আপনার ফেসবুকে হতে পারে, ওখান থেকে আপনার প্রচারটা পেয়ে সাড়া পেয়ে সবার কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে ফেসবুকটা ব্যবহৃত হচ্ছে। আর এখন যেহেতু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক, এবং পাশাপাশি আপনার টিকটকও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টুইটার আছে, হ্যাঁ, ইনস্টা টুইটার আছে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে, আছে। আমাদের কিন্তু এবং গ্রুপগুলো আপনার হোয়াটসঅ্যাপ আন্দোলনের ছিল। সময় কিন্তু অনেকেই ডিসকর্ড ব্যবহার করেছে। জি, তো এই সব কিছু আসলে একটা যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে, এবং একটা যোগাযোগ মাধ্যম বা একটা টিভি চ্যানেল বা একটা সংবাদ পত্রিকা যেভাবে কাজ করে ন্যারেটিভ বিল্ডিং এর ক্ষেত্রে যেই কাজ করে, ফেসবুকও সেম ভাবেই কাজ করে। শুধুই কি যোগাযোগ মাধ্যম হিসেবেই কাজ করে, নাকি এর মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়? যেমন আমরা দেখলাম কালের কণ্ঠে প্রচারিত একটি সংবাদ ছিল যে মুক্তিযুদ্ধ মঞ্চ একটা বিবৃতি দিয়েছে, সেটা কালের কণ্ঠ প্রচার করেছে। হাসনাত আব্দুল্লাহ সেই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন, প্রেস সচিব শফিকুল আলম সেটা শেয়ার করলেন, পরবর্তীতে আমরা জানলাম কালের কণ্ঠে সেই সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়েছে। তাহলে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কি ফেসবুকের এই আলাপগুলো ভূমিকা রাখছে কিনা? মানে এই যে আপনার যে আলোচনাটা বা যে কথাটা সেটা ফেসবুকে এসেছে, মানে ওই যে কানেকশনটা ফেসবুক করেছে, এই কথাটা 8-10 জন মানুষকে জানানো হয়েছে ফেসবুকের মাধ্যমে। 1 মিলিয়ন ফলোয়ার, তাদের 1 মিলিয়ন মানুষ জানছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু ওই ডিসিশনটা তো আর ফেসবুক থেকে আসেনি, ওটা একটা ব্যক্তির থেকে এসেছে, একজন মানুষের মন থেকে এসেছে চাওয়াটা, বা যারা এটাতে সাড়া দিচ্ছে তাদের হয়তো মনের মধ্যে এটা ছিল। কিন্তু সেই কথাটা তারা কোনো ফোরামে না বলে ফেসবুকে দিয়ে তার মাধ্যমে আসলে কেন এই কাজটা কেন করছেন তারা, কিংবা কেন এই বিষয়টা হচ্ছে? এটার একটা সিদ্ধান্ত বদল তো আসলে, যেমন ধরেন আমি যদি বিভিন্ন সরকারি সিদ্ধান্ত বদলের কথা বলি, যেমন আমাদের বিসিএস এর যেই কমিশন, কিংবা হচ্ছে আপনার শিক্ষা কমিশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা কিংবা উত্তাপটা কিন্তু ফেসবুকের মধ্যেই ছড়িয়েছে। ফেসবুকে একটা পোস্ট করেছে, সেখানে কমেন্টস হয়েছে, কমেন্টসের এগেনস্টে পাল্টা কমেন্টস হয়েছে, তারপর সরকার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে আলোচনা হচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিই। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে বলেই সিদ্ধান্ত পাল্টানো হয় এমন না, হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলে ওই বিষয়টা মাথায় নেওয়া হয়। আর এই ফোরামে আলোচনা না হয়ে কেন ফেসবুকে আসে, তাহলে এটা হচ্ছে আসলে ফোরামের ব্যর্থতা, যে আলোচনাগুলো একটা ব্যক্তি থেকে যাচ্ছে, এটা কালেকটিভ একটা ডিসিশন যাচ্ছে না, একটা কালেকটিভ একটা কথা যাচ্ছে না, তাহলে তাদের মধ্যে ওইভাবে হয়তো বা বসা হচ্ছে না, বা তারা ওই কালেকটিভলি আমরা একটা কথা বলবো, এটা সবার ডিসিশনে বসে তারপর ওই কথাটা হবে, এই জিনিসটা হয়তো বা স্ট্রংলি তারা এস্টাবলিশ করতে পারেন। পাপি আপা, আজকে আপনাকে পরবর্তীতে আসলে কথা বলার জায়গাটা তৈরি হয়েছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে একটু আফিফার কাছ থেকে শোনার পর আপনার কাছে আসাটা ভালো হবে। আমরা সম্প্রতি যেটা, যদি আমি একদম রাজনৈতিক জায়গা থেকে বলি, যে পতিত আওয়ামী লীগ সরকার কিংবা আওয়ামী লীগের যে নেতা কর্মীরা, তারা আমরা দেখলাম যত প্রচারণা তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে করছে। একটু আগে আমাদের যেই প্রধান শিরোনাম ছিল সেখানেও দেখেছেন যে সামাজিক তাদের যেই গবেষণা প্রতিষ্ঠান সিআরআই হাজার হাজার টাকা তারা খরচ করেছে, কোটি কোটি টাকা ডলার তারা খরচ করেছে, এবং বুস্টিংয়ের যে প্রমাণ আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি শফিক ভাইয়ের পোস্টের মাধ্যমে, যে তারা বিভিন্ন মাধ্যমে বুস্টিং করে তাদের তথ্যগুলো প্রচার করেছে, অপতথ্য বলেন আর তথ্য বলেন, সেগুলো প্রচার করেছে। এখনও তারা যখন নাকি মাঠে রাজনীতি করতে পারছে না, তারা মাঠে নামতে পারছে না, সাহস করতে পারছে না কোনো নেতা নামার জন্য, কর্মীদেরকে কিন্তু ফেসবুকের মাধ্যমে উস্কে দিচ্ছে মাঠে নামার জন্য। তারা হরতাল ঘোষণা করছে ফেসবুকে, তারা হচ্ছে কর্মসূচি ঘোষণা করছে ফেসবুকে, এমনকি তারা কোনো মিডিয়াতেও কিন্তু প্রেস স্টেটমেন্টও পাঠাচ্ছে না, কোনো প্রেস ইনভাইটেশনও পাঠাচ্ছে না, পুরো ঘোষণাটাই ফেসবুক কেন্দ্রিক হচ্ছে। তো আওয়ামী লীগের এই যে ফেসবুক কেন্দ্রিক রাজনীতির দিকে চলে যাওয়া, এটা আসলে কিভাবে দেখছেন, এবং এটা কোনো হুমকি কিনা? অশুভ তৎপরতা। এটা একটা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এবং রাজনৈতিক পরিবেশের জন্য একটা অশুভ তৎপরতা। ফেসবুকে একটা জিনিস যখন ছেড়ে দিবে, তখন ধরেন যে অমুক দিন আমি অমুক কর্মসূচি করবো, সেই কর্মসূচি হট্টগোল হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, সেটা নিয়ে উদ্বুদ্ধ এমন একটা পরিস্থিতি হতে পারে যেটা জনজীবনটা বিপন্ন করে, শান্তি শৃঙ্খলা নষ্ট করে। তখন অহেতুক পুলিশ বাহিনীর প্রতি একটা নির্দেশ জারি হবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে, ওই ফেসবুকের ওই ইস্যুকে ধরে। তখন দেখা যাচ্ছে যে যেটার কোনো গুরুত্ব নাই, যেটার কোনো সত্যতা নাই, কিন্তু ওই যে অন্ধকারে ঢিল মারার মতো আমার কান নিয়ে চলে গেল, আমি কানে হাত দিয়ে দেখলাম না, কিন্তু কাকের পিছ পিছ ছুটলাম। এতে হচ্ছে কি, যে টোটাল পুলিশ বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং অহেতুক একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। এই জন্য ফেসবুকে এগুলো প্রচার অপপ্রচার এবং ফেসবুককে মাধ্যম করে নেওয়াটা, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটা যথার্থ জায়গা না। রাজনীতির একটা কালচার আছে, একটা সিস্টেম আছে, একটা ধারাবাহিকতা আছে,
যে ধারাবাহিকতা, যে কালচার, যে সিস্টেম সকল দল 100 বছর 200 বছর আগের থেকে কিন্তু পরিচালিত হয়ে আসছে। আপনি যখন যদি অনেক পুরাতন কোনো সিনেমা দেখেন, ধারাবাহিক দেখেন, নাটক দেখেন, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলের ওই যারা সর্বহারা পার্টি করতো কি কমিউনিস্ট পার্টি করতো, তারা কিভাবে তথ্যগুলো দিত জি এবং জেনুইনভাবে তথ্যগুলো যেত এবং ওই তথ্যের ভিত্তিতে যে কাজগুলো হতো সেইটা তো এখনকার যুগের চেয়ে অনেক এফেক্টিভ কাজ হতো, বাস্তবসম্মত কাজ হতো এবং তাদের সংগঠনে তারা সেই কাজগুলোর কত গুরুত্ব আজকে থেকে চিন্তা করেন। আর এই ফেসবুক টেসবুক এগুলোতে করে হচ্ছেটা কি, এটা ছেলে খেলা হয়ে যাচ্ছে, হাস্যস্কর হয়ে যাচ্ছে এবং গুরুত্বহীন হয়ে যাচ্ছে। গুরুত্বহীন একটা বিষয়কে আমলে নিতে হয় রাষ্ট্রকে, আমলে নিয়ে সেটার পিছনে যে রসদটা সরবরাহ করতে হচ্ছে প্রোটেকশনের জন্য এবং সেটা নিয়ন্ত্রণের জন্য, এটা রাষ্ট্রের জন্য একটা অশান্তি এবং অযাচিত একটা বিষয়। তারপরে সেখানে ব্যয়বহুলও বটে এবং তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়তো কাজ আছে, সেইটা চেয়ে এইটাকে বেশি। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা ফেসবুকের, যে আজকাল মাঠে ময়দানে যে মিছিল মিটিং তো উঠেই গেল, নর্মালি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি দীর্ঘদিন যাবৎ নাই, যার কারণে আন্ডারগ্রাউন্ডে যে রাজনীতি করতে হচ্ছে এবং আন্ডারগ্রাউন্ডে রাজনীতির কোনো বহিঃপ্রকাশ নাই, কোনো প্রকাশ নাই, হঠাৎ একাধ সময় আত্মপ্রকাশ। তাহলে এখন দেখেন এই যে বিরোধী দলের বলেন রাজনীতি, সরকারি দলটা নাহলে ঢাক ঢোল পিটায় প্রশাসনের সহযোগিতায় সামনেই হয়, কিন্তু বেসিক্যালি বিরোধী দলের রাজনীতিটা ফেসবুকে যখন চলে যাবে তখন আপনি দেখবেন যে একটা আমবাগানের ভিতরে 5টা ছেলে একটা ব্যানার নিয়ে দাঁড়ালো, ওটাই দেখা যাচ্ছে বিশাল করে ফেসবুকে ছেড়ে দিল। কেন্দ্র কিভাবে বুঝবে যে এটা রাস্তায় ছিল না, মাঠে ছিল না, আমবাগানের মধ্যে ছিল, একটা কোণার ভিতর ছিল, একটা ডোবার ভিতরে ছিল? আইডেন্টিফাই করা খুবই এবং পরে ডিফিকাল্ট। ত্যাগী নেতা হিসেবে তারা স্বীকৃতি দাবি করে। তারা স্বীকৃতি দাবি করে এবং তারা যে ছেলেটা বিরোধী আন্দোলন আমবাগানের ভিতরে তারা পোস্টার ছবি তুলে ছাড়ে, তো তাকে দিয়ে আপনি রাস্তার রাজনীতি কখনো কল্পনা করতে পারেন? যখন সে ত্যাগী দাবি করে পোস্টটা নিয়ে নিচ্ছে, আলটিমেটলি ত্যাগ তো হচ্ছে না, প্রকৃতভাবে সে মাঠে নাই, তাহলে মাঠের রাজনীতির সাথে তার কিন্তু সম্পৃক্ততা হলো না। মানে আমি তো ফেসবুককে একটা চিট বুক মনে করি। এটা টোটাল পার্টির সাথে ব্ল্যাকমেল করে, পার্টির নেতাদেরকে ব্ল্যাকমেল করছে কর্মীরা, যে যেভাবে মাঠে থেকে গোছায় গাছায় সংগঠন করে মার খেয়ে লাঠিলাদা করে করার কথা সেটা না করে একটা ছবির ভিতরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এতে হচ্ছে কি, ছাত্র সংগঠন কিংবা রাজনীতির যে একটা ভাষা, যে একটা বহিঃপ্রকাশ, যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আর থাকছে না। জি আপা, আপনার এই আসছেও বিষয়টা না। মোটামুটি পরিষ্কার হয়েছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আওয়ামী লীগ কিংবা তাদের যে বিভিন্ন নেতারা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট ব্যবহার করে তারা যে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে, সেটা আসলে কতটা বাংলাদেশের জন্য কিংবা বর্তমান পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আসলে কারণ এইটা হতে আসলে পারে? হয়েছে কি, ওদের নেত্রী শেখ হাসিনার কাছে এরা বীর পুরুষ সাজতে চাচ্ছে, যে নেত্রী আপনি দেশ থেকে পালায় চলে যেতে বাধ্য হয়েছেন, আপনার সাথে আমরা আছি, দেখেন আমরা ফেসবুকে এই বক্তৃতা ছাড়লাম, এইটা করলাম, ওইটা করলাম। এগুলো হচ্ছে কি, মানে ওই যে 12 হাত ভাঙি 13 হাত বিচ্ছি, কাজে নাই কামে নাই কোনো কিছু নাই, ফেসবুকের নেতা এইভাবে একটা নতুন বলয় তৈরি করার চেষ্টা করছে। এগুলার বাস্তব কোনো ভিত্তিই আসলে নাই। আর তার নেতৃত্বকে বিশ্বাসও করে কিনা এই ফেসবুকে বক্তৃতা, আর ফেসবুকে এটা করব ওটা করব সেটা করব, লঙ্কা করব আর রাবণ করব, আর শ্যামকে আনবো যদুকে মধু বানাবো, এগুলোর বাস্তব করে আসলে ভিত্তিই নাই। এই রাজনীতির পরিবেশটাই নষ্ট করলো এই ফেসবুক। এই ফেসবুক যদি না থাকতো, মাঠের কর্মী মাঠেই থাকতো, মাঠেই মিছিল হতো, মাঠেই মৃত্যু হতো, অনেক আগে শেখ হাসিনার পতন হতো। এই ফেসবুক আর এই প্রেস নোট এগুলোই খেয়ে ফেলেছে দল প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকে, জি আপা, যার জন্য এখন ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান করে দিবস করে আগাতে হয়। আফিফা, আপনারও কি একই বক্তব্য যে ফেসবুক রাজনীতি নষ্ট করে ফেলেছে কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড ফেসবুকের মাধ্যমে প্রচারিত হওয়ার কারণে রাজনীতির যে কোর জায়গাটা কিংবা মাঠের রাজনীতিটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আসলে রাজনৈতিক কর্মকাণ্ড ফেসবুকে প্রচারিত হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন না, কিন্তু ফেসবুকটা নেতৃত্ব বিকশিত হওয়ার ক্ষেত্রে আসলেই একটা ক্ষতিকর প্রভাব বয়ে আনছে। কারণ এখন মানে আমার একটা আইডির কতটা ভিউ সেটা অনুসারে যদি আমি একটা ডিসিশনকে প্রভাবিত করতে পারি, সেটা তো আসলেই ক্ষতিকর। এবং মিডিয়ার ইয়াটা আপনার এখন এমন হয়ে গেছে যে আমি মিডিয়ায় একজনকে দেখেছি মানে সে হচ্ছে আসলে ছিল বাস্তবে, আমি তাকে মিডিয়ায় দেখি নাই মানে হচ্ছে আমি তার দিকে আঙুল তুলছি যে তুমি আসলে কে,
তুমি কোথায় ছিলে, তোমাকে তো আমি চিনি না। মানুষের মধ্যে এটা আসলে শুধু ফেসবুক না, মানুষের মধ্যে মিডিয়া বেসড যে এই যে একটা চিন্তা ভাবনা যে আমি তাকে মিডিয়ায় দেখছি মানে জি। সে ছিল, এই জিনিসটা আসলে ক্ষতিকর এবং এটা নেতৃত্ব বিকাশে প্রভাবিত করছে। কারণ একটা মানুষ আসলে অফলাইনে সে কতটুকু বিষয়টা, সে কতটুকু সাংগঠনিক এবং দক্ষ, এটা না দেখে আসলে সে কতটুকু মিডিয়া সে ফেস করতেছে, এটা অনুসারে যদি সাধারণ মানুষকে জাজ করতে থাকে, তখন এটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। হয়তো দলের নেতারা বুঝতে পারে যে আসলে আমার কে সাংগঠনিক না, কেপাবল না, আমি বুঝতেছি, কিন্তু সাধারণ মানুষের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এটা তখন তারা একটা দোটানায় পড়ে যায়। মানুষের একটা চাওয়া, তাদের বুঝটা হচ্ছে আলাদা যে ও আমার সাংগঠনিক, এই দুইটার মধ্যে তারাও অনেক সময় সমস্যায় পড়ে। মানে এই সব বিষয় নিয়ে আসলে নেতৃত্ব বিকশিত করতে এবং হচ্ছে মিডিয়ার কারণে, প্রভাবের কারণে একজন আসলে ইফোর্ট দিল না ওরকম, কিন্তু জাস্ট মিডিয়া ব্যবহার করে আপনি হচ্ছে নেতৃত্ব বনে গেল, এই জিনিসটাও হয় আর কি। তো আলটিমেটলি একটু ক্ষতি তো করেই। আবার হচ্ছে আপনার কিন্তু ফেসবুক জনমত হচ্ছে গঠনে অন্তর্জাল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? জনমত গঠনে দেশের মানুষের মানসিক এক ধরনের পরিবর্তনের এটাই ক্ষেত্রে। আমি বলতে আসছিলাম যে আপনার ফেসবুক না মবকে উস্কে দিতে খুব ভালো প্রভাবক হিসেবে কাজ করে, যেটা আসলে ক্ষতিকর খুবই। এবং ফেসবুকের আরও একটা খারাপ জিনিস হচ্ছে ফেসবুকের মধ্যে অনেক ফেক আইডির রাজনীতি হয়। এটা যেটাকে আওয়ামী এখন লীগ bot ID ছাড়াও বলা অনেক হচ্ছে, হ্যাঁ। বট বাহিনীও করছে, এটা আমি জানি। এবং তারা কি করে, ধরেন আমার এক ক্যাম্পাসের একটা গ্রুপ আছে, ওটা একটা প্ল্যাটফর্ম, ওইখানে একটা ফেক আইডি দিয়ে ওরাই পোস্ট করবে, ওদের 10টা ফেক আইডি দিয়ে ওরাই কমেন্ট করবে। তাহলে আমার একটা সাধারণ মানুষ গ্রুপে দেখে কি ঢুকে কি দেখছে যে ওকে 10 জন খারাপ বলছে, তাহলে হবে কিছু একটা, ও তাহলে খারাপ। এই যে এইভাবে একটা ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে যে অমুকে ভালো বা হচ্ছে খারাপ, এই ন্যারেটিভ বিল্ডিংয়ে ফেসবুক প্রভাবক হিসেবে কাজ করে, যেটা আমি শুরুতেই বলেছি। সেই জায়গা থেকে ফেসবুক আসলে রাজনীতিতে প্রভাব রাখছে এবং ক্ষতিকর একটা প্রভাব রাখছে ভালোভাবে, আবার পজিটিভ প্রভাবও রাখে। কারণ আপনার একটা ভালো জিনিসকে মানুষের সামনে যত দেখাবেন, মানুষ তত ভালো কাজে আগ্রহী হবে। সেই মাধ্যম হিসেবেও ফেসবুক অনেক ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ। এখন এটা আসলে মানুষের ব্যবহারের ক্ষেত্রে ডিপেন্ড করছে যে ফেসবুক ভালো হবে না খারাপ হবে, কিন্তু মানুষ স্বভাবত খারাপটাকেই খুব ভালোভাবে ব্যবহার করে। প্রাসঙ্গিকভাবে আপনার কাছে একটু জানতে চাই, গত কয়েকদিন আগে বইমেলার শুরুর দিন আমরা দেখেছিলাম যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই প্ল্যাকার্ড কিংবা যে স্ট্যান্ড, সেখানটার পাশেই হচ্ছে একটা ডাস্টবিন স্থাপন করা হয়েছিল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী কিংবা পতিত সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তার একটি ছবি, যেটা মেট্রো রেলের গ্রাফিতি আঁকাটাকে সেখানে স্থাপন করা হয়েছে। এবং সেখানে প্রেস সচিব প্রধান উপদেষ্টার তিনি একটা টিস্যু ফেলছেন। এই ছবিটা পোস্ট করার পর পুরো দেশ এক ধরনের সমালোচনায় মুখর হয়ে গেল। এমনকি আমরা দেখলাম আনু মোহাম্মদ, তিনিও বিষয়টাকে নেগেটিভলি দেখেছেন, এবং আরও অনেক এরকম যাদেরকে আমরা মনে করি যে তারা হয়তো স্বৈরাচার বিরোধী শক্তি, কিন্তু এই কাজটাকে তারা গ্রহণ করতে পারেননি। আপনার কি মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ডগুলো ফেসবুকে আসার কারণে আমাদের দ্বিধা বিভক্তি আরও বাড়ছে? এরকম না, এখানে আপনার গ্রহণ করেনি অনেকে, যেমনটা আপনি বললেন, কিন্তু অনেক আসিফ মাহমুদ ভুঁইয়া একই পোস্ট দিয়ে ছবি তুলেছেন, যুব ক্রীড়া উপদেষ্টা। এবং একটা বিশাল সংখ্যক মানুষ আসলে এটাকে গ্রহণও করেছে। এটা গ্রহণ না ঠিক, এটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার প্রতি তাদের যে ঘৃণাটা জমেছে, ওই ঘৃণার একটা বহিঃপ্রকাশ মাত্র। যদিও হ্যাঁ ঠিক আছে, এটা উচিত অনুচিতের বিষয়ে পরে আলাপ, বাট মানুষের আসলে ঘৃণার একটা বহিঃপ্রকাশ এটা। এবং অনেক মানুষ গ্রহণ করেছে, অনেকে গ্রহণ করেনি, এটা তাদের ব্যাপার। এখানে আসলে মানুষের, আমি আসলে আপনি যেইভাবে ভাববেন কনস্ট্রাকটিভ ওয়েতে, সবাই আসলে কনস্ট্রাকটিভ ওয়েতেই ভাববে এমন না, তার মানে এই নয় যে সেটা আসলে খারাপ। এখন কেউ হয়তো তার ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এটাই করেছে। আপনি যেরকম একটা প্ল্যাটফর্ম পাচ্ছি আমার কথাগুলো বলার, সবাই হয়তো এই প্ল্যাটফর্মটাও পাচ্ছে না, ওই জায়গা থেকেই আবার হচ্ছে মানুষ ফেসবুকে ঝুঁকে পড়ে। আপনাকে ধন্যবাদ। পাপি আপা, আপনার কাছে একটু জানতে চাই যে ঘৃণার কথা বললেন আফিফা, এই ঘৃণাটা আসলে কি এই ধরনের প্রচারণা না চালালে একদিন হারিয়ে যাবে? তার প্রতি কি সহমর্মিতা চলে আসার কোনো সুযোগ আছে? আসলে যে ঘৃণা, তো সে ঘৃণার পাত্রী হিসেবে নিজের অপকর্মের দ্বারা ঘৃণাটা অর্জন করেছে। এটা ডাস্টবিনে থুতু ফেললেও যে সেই অর্জনটা নষ্ট হয়ে যাবে, সে ঘৃণিত ব্যক্তি একবারে খুব ভালো কিছু হয়ে যাবে তাও না। আর ডাস্টবিনে ওটা যদি নাও করতো, ঘৃণিতই 15 বছরের স্বীকৃত ঘৃণিত। এবং এই ঘৃণার যে ঘৃণিত ব্যক্তি নিজের কর্মের দ্বারা যে ঘৃণিত হয়, তো সেইটা কোনো কিছু করেও তাকে
ভালো করা যাবে না, আবার কোনো কিছু দেখায় ওই ঘৃণার জায়গাতেই সে থাকবে। আর তাকেই উপলব্ধি করতে হবে যে সে কেন ঘৃণিত। তো শেখ হাসিনার ব্যাপারে এখন পর্যন্ত তার ভিতরে, তার সংগঠনের ভিতরে আমার কাছে সেরকম কোনো উপলব্ধি আসে নাই যে তারা ঘৃণার কাজ করেছে, তারা ঘৃণিত, তারা ডাস্টবিনে পতিত নিক্ষিপ্ত একটা সংগঠন, ব্যক্তি এবং ব্যক্তিবর্গ। এটা এদের উপলব্ধির ভিতরে এখনো আসেনি। বরং তারা চেষ্টা করতেছে যে এখনকার পরিস্থিতি থেকে শুরু করে বিদ্যমান যত আগাবে, পরিস্থিতি যত খারাপ হবে, সে রাইজ করবে, এটা মনে করছে। কিন্তু বাংলাদেশের সমঝোতার ভোট, ভোটারবিহীন নির্বাচন, নিশিরাইতের ভোট এবং এই যে 3টা অবৈধ মেয়াদকে রিনিউয়াল করার জন্য জনগণের অর্থ নিয়ে যে আর একটা দিন ধার্য করা করে সেইটাতে পদায়ন করা, এইগুলির পুনরাবৃত্তি বাংলাদেশের কোনো মানুষ চায় না। বাংলাদেশের কোনো মানুষ চায় না। এটাই রাজনীতি করতে গেলে যারা নতুন দল করবে তাদেরকেও ভাবতে হবে, যারা স্বীকৃত রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আছে তাদেরকেও শতবার ভাবতে হবে এই জিনিসগুলি। আর আপনি যে কথাটি ফেসবুক নিয়ে বললেন, আমি একটা ইউটিউবের সাক্ষাৎকার দেখছিলাম, হাইব্রিড, মানে সে পার্টি করে নিচ থেকে উপরে ওঠেনি, জাস্ট উপর থেকে উপরে উঠেছে। তো তাকে বলতেছে সাংবাদিক যে আপনি তো কোনো মিছিল মিটিং অ্যাক্টিভিটি কোথাও থাকেন না, কখনো অমুক বড় মিটিং হলো আপনি নাই, কখনোই আপনাকে দেখি না, কিন্তু আপনি তো টক শো ফেসবুকে খুব সরব। তো তার ভিতরে দেখেন যে জিনিসটা আসছে, সে বলতেছে যে আমি 1 মিনিটে একটা কিছু বলার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন মানুষ জেনে যাচ্ছে। তো এটাই তো আমার কাছে অনেক বড়। আমার ওই মিছিল করে, মিটিং করে, ঘন্টার পর ঘন্টা তাপে পুড়ে, বৃষ্টিতে ভিজে 1 সেকেন্ড বক্তৃতার চান্স পেলাম কি পেলাম না, তার জন্য অপেক্ষা করাচ্ছে, এটাই তো আমার কাছে অনেক বড়। এখন আপনি দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটা দেখেন। আমরা ঘন্টার পর ঘন্টা সারা জীবন অপেক্ষা করে কোনোদিন বক্তৃতা রাখতে পারছি, তাহলে আমাদের চেয়ে জুনিয়ররা যারা আমাদের চেয়ে এখন বড় পোস্টে আছে তাদের বক্তৃতা কর্মীর মতো শুনি, কর্মীর মতো সুবোধ বালিকা হয়ে মঞ্চে বসে থেকে শুনি। এইটাও কিন্তু রাজনৈতিক একটা শিষ্টাচার এবং এইটাও রাজনীতিবিদদের অনুসরণের কিন্তু একটা বিষয়, যে আজকের নেত্রী যারা সিনিয়র তারা আজকে জুনিয়র, আর জুনিয়ররা যখন সিনিয়র হয়ে তাদের বক্তৃতা সিনিয়ররা তন্ময় হয়ে শোনার মতো পরিবেশ থাক আর না থাক, অসম্মানজনক হোক যাই হোক, রাজনৈতিক কারণে যে হজম করছে কিংবা শুনছে, এই জিনিসটা চিন্তা করতে হবে। এখন ওই যে ইউটিউবার ফেসবুকে বক্তৃতা ছেড়ে মিলিয়ন মিলিয়ন মানুষ শুনে যাচ্ছে, এতে তারা মনে করে পার্টির মহাসচিব হবে, মনে করে পার্টির চেয়ারপারসন হব, মনে করে আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার হওয়ার উপযুক্ত। এই যে একটা মানে স্বপ্নের বিলাস ঘর বানায়, এই বিলাস ঘরটা ফেসবুকের দ্বারা সম্ভব। কিন্তু আপা আপনাদের মহাসচিব তিনিও কিন্তু ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে বলেছেন ছাত্র দলের কিংবা একটা প্রোগ্রামে কিংবা ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিএনপির অঙ্গ সংগঠন কিংবা সহযোগী সংগঠন যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের উদ্দেশ্যে, যে তোমাদেরকে এমনভাবে প্রস্তুত হতে হবে যেন তোমরা পড়ালেখা করে আসতে হবে, তোমাদের অনলাইন মাধ্যমে ভালো একটা পোস্ট দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, তোমাদের সেইখানে ফাইট দেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং যুক্তিতর্ক দিয়ে বোঝানোর মতো সক্ষমতা না থাকলে তোমাদের রাজনীতি করার দরকার নেই, এরকম ধরনের কিছু একটা তিনি বলেছেন। তাহলে জুনিয়র যারা রাজনীতিতে গ্রো করতে চাচ্ছে, যাদেরকে আপনি দলে নিয়ে আসতে চাচ্ছেন, মহাসচিবের বার্তাটা তাদের দিকে যখন এরকম যায় তখন কি হাইব্রিড হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়? না, হাইব্রিডের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি, রাজনীতি থেকে যারা আসছে, মাঠ থেকে যারা উঠে আসছে, উনি তো বক্তৃতা শুধু হাইব্রিডদের জন্য বলেন নাই, মাঠ থেকে যারা উঠে আসছে তাদেরকে বলছে কিরকম ব্যাপারটা, যে তোমরা কোনো জায়গায় যাতে ঠকতে না হয়। তোমাদের যদি ফেসবুকে দেখো তোমাদের বিরুদ্ধে এত কিছু প্রচার অপপ্রচার চালাচ্ছে, সেখানেও তোমরা ফাইট করো, সেখানেও তোমাদের মেধার বহিঃপ্রকাশ ঘটাও, সেখানেও তোমরা প্রতিবাদের কলম চালাও এবং সেখানেও তোমরা প্রতিবাদী হয়ে ওঠো। এখন মাঠ ছেড়ে শুধু ফেসবুক নিয়ে বুক পড়া দিয়ে পড়ার জন্য উনি কিন্তু নির্দেশনা দেয় নাই, উনি 2 রকমই দিয়েছেন, যে মাঠের রাজনীতিতে মাঠেও ফেস করো, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাও তোমরা ফেস করো। এখন আমি মাঠের রাজনীতি করলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অবস্থানটা শূন্য, আমি বেসিক্যালি এটার ভিতরে ঢুকতেও চাই না আর ইন্টারেস্টেড না আমি। এখন আমার ব্যাপারটা হচ্ছে আলাদা, আমার বিরুদ্ধে কি লেখে না লেখে, কি বলে না বলে আমি জানি না। অনেক রাজনীতিবিদ আছেন যারা এটা করেনি না। কারণ আমি চিন্তা করি ওই ঘাট টিপে বইটা করাচ্ছে, আমি যদি একটা বই পড়ি, 2টা পাতা পড়ি, তাহলে ওইটার থেকে আমার একটু শিক্ষণীয় বেশি আসবে। আবার ধরেন যে ফেসবুকটা হয় কি বহির্বিশ্বের জন্য ভালো, যেমন বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বহির্বিশ্বের লোক কিভাবে জানবে, সেটা ধরেন ফেসবুকের মাধ্যমে ছেড়ে দিলে সারা বিশ্বে যে বাংলাদেশে মানুষ আছে তারা জানতে পারলো, বুঝতে পারলো এইটা, এবং বিকল্প মিডিয়া হিসেবেও কাজ করে, বিকল্প মিডিয়া হিসেবে পজিটিভলি সেগুলো তো কাজ করে। আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব মাঠের রাজনীতি নষ্ট করে
মাঠের রাজনীতি না করে শুধু ঘরের ভিতরে ফেসবুক নিয়ে বসে থাকো আর ফার্মের মুরগির মতো মানুষও এইটা কিন্তু ফিট খেয়ে খেয়ে, এটা কিন্তু উনি মিন করেন নাই। জি, ওনার কথা হচ্ছে যেখানে যেমন আসবে সেখানে ধর তক্তা মার পেরেক শেরের উপর লাগাসো আসে, এটা উনি শিখিয়েছে। ফেসবুক চলছে, তোমরা ওখানে অ্যাক্টিভ হও, প্রত্যেকটা কথার পজিটিভলি উত্তর দাও, যে যেভাবে লিখতেছে সেভাবে করো, ওখানে হাতছাড়া কেন করবা? এটা হচ্ছে ওনার কথার মর্মার্থ। আমি একজন দলের কর্মী হিসেবে যেটা বুঝি সেটা আমি আমার আমরা এই বিষয়গুলো অনেকক্ষণ আলাপ করলাম। আমি জাস্ট আফিফার কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাই, আমি একটু নির্বাচন কেন্দ্রিক আলাপ করতে চাই। আফিফা, আওয়ামী লীগের যে বিভিন্ন প্রচার মাধ্যমগুলো আছে, এ টিম বলেন কিংবা আওয়ামী লীগের দলীয় পেজ অথবা তাদের যে বিভিন্ন ব্লগাররা যারা দেশের বাইরে অবস্থান করছেন, অমির রহমান পিয়ালের মতো, তাদের যে একচ্ছত্র প্রচারণা এবং বুস্টিং করে টাকা খরচ করে যে প্রচারণা, সেগুলো কি আন্দোলন পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের কাছে ইতিবাচক সাড়া ফেলতে পারছে কিংবা জনগণের মানসিকতা কি কোনোভাবে কি যেমন আগেই ভালো ছিলাম এর দিকে কি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা এর মধ্য দিয়ে? এইদিকে আসলে নিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ আগেই ভালো ছিলাম আসলে এটা মানুষই অনুভব করবে না, কারণ মানুষ আসলে আগে কি ছিল সেটা তাদের মনে খুব ভালো করে গাঁথা আছে, যেই কারণেই হচ্ছে এখন এরকমের ডাস্টবিনের আবিষ্কার হয়। এই জিনিস মানুষের মাথা থেকে এই কারণেই আসছে। কিন্তু ওরা যেটা প্রভাবক হিসেবে কাজ করছে এই ফেসবুক থেকে, বিশেষ করে ছাত্রদেরকে বা লিডারশিপে যারা আছে, বিশেষ করে এই মুভমেন্ট থেকে, বিশেষ করে আপনার নারী নেতৃত্ব যারা আছে তাদেরকে খুব টার্গেট করে করে তাদেরকে নিয়ে লেখালেখি করা হয়, অপপ্রচার চালানো হয় এবং একটা জায়গায় গিয়ে আপনার ক্যামেরাটা এমনভাবেই সেট করা হয় যে আমি একটা পাবো যেটা নিয়ে আজকে একে ইচ্ছামতো যা কিছু বলা যাবে। তো এবং হচ্ছে বিশেষ করে সোশ্যাল বুলিং খুব হচ্ছে আমাদের মেয়েদের প্রতি, যাতে হচ্ছে এই মেয়েগুলো হচ্ছে আপনার ডিসকারেজ হয়ে মাঠ থেকে কোনোভাবে এদেরকে বের করা যায় কিনা, কোনোভাবে উইক করে দেয়া যায় কিনা, এইগুলো কাজ করছে। এবং ত্রাণের সময় হচ্ছে সমন্বয়করা ত্রাণের টাকা মেরে দিয়েছে, টাকা কিন্তু ব্যাংকে ছিল এবং পরবর্তীতে গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে। এই প্রচারণা একদম আপনার মাঠ পর্যায়ে একটা মানুষ যে হচ্ছে বাজারে একটা মুদি দোকান দেয়, সে আজ অব্দি এটাই জানে যে সমন্বয়কদের অ্যাকাউন্টে টাকা তারা নিয়ে গেছে, পরবর্তীতে যে গভর্নমেন্টকে দেয়া হয়েছে এটা কিন্তু তারা কেউ জানে না। তো আপনি যে শুরুতেই বললেন কোনো প্রভাব ফেলবে না, এই যে পরিবর্তনে মানে আমি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রথম ওঠা কোন অভিযোগ এবং যা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আসলে এক ধরনের প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে সেটা ছিল ত্রাণের টাকা মেরে খাওয়ার বিষয়টা, এবং সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়েছে এবং সেখানেই রাজনীতিটা হয়েছে। তাহলে আসলে এই যে কাজগুলো হচ্ছে এখন, এ টিমের যে প্রচারণা, সংঘবদ্ধ যেই কাজ কিংবা আগেই ভালো ছিলামের যে প্ল্যাকার্ড ফেস্টুন, সেগুলো কি মানুষের মধ্যে একদমই প্রভাব ফেলছে না? এর বিরুদ্ধে কি কিংবা এর প্রতি এর বিপরীতে কি কোনো কার্যক্রম নেওয়া প্রয়োজন আছে কিনা? এখন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আগেই ভালো ছিলাম আপনি যেটা বললেন, আর হচ্ছে ত্রাণ নিয়ে যে প্রচারণাটা অপপ্রচার চালানো হলো আর কি। তো ওইটা হচ্ছে এটাই বললাম যে ন্যারেটিভ বিল্ড করতে পারে ফেসবুকে, এটা করা যায় ফেসবুকের মাধ্যমে। তো এটাই করেছে, এই ন্যারেটিভটা বিল্ড করেছে। কিন্তু যখন হচ্ছে সমন্বয়করা টাকাটা গভর্নমেন্টে দিয়েছে, ওইটার এনাফ প্রচারটা হয়নি। যেই হারে আপনার সমন্বয়করা টাকা মেরে নিয়েছে, এইটা যেই হারে প্রচারণা চালানো হয়েছে, ওই টাকাটা যে দেয়া হয়েছে এই হারে কিন্তু প্রচারণা চালানো হয়নি। মাঠে পিছিয়ে পড়া হলো না সমন্বয়কদের? মাঠে পিছিয়ে পড়া হয়নি। এই কারণ অন্তর্জালের রাজনীতির কথাও বলি, আপনার এই ন্যারেটিভটা তারা এ পর্যন্ত বিল্ড করেছে, কিন্তু যখন আমরা খুব সম্ভবত আমাদের দল গঠিত হয়ে যাবে বেশ কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যে, তখন আমাদের কিন্তু মাঠে মানুষ থাকবে। সেই মানুষগুলো আসলে কি রকমের কাজ করছে, তাদের সাথে কিভাবে বিহেভ করছে, এগুলো কিন্তু তখন মানুষ দেখবে, আস্তে আস্তে মানুষ রিয়ালাইজ করবে। এবং এখন আপনি অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তারা বলে যে হচ্ছে আগে হচ্ছে আপনার করতো, গুন্ডা পান্ডা নিয়ে আসতো, হুন্ডা নিয়ে আসতো চাঁদা তোলার জন্য, এখন এই জিনিসটা নাই। গুন্ডা পান্ডা নিয়ে এসে মানে অসভ্য ভাষায় গালি দিয়ে টাকা নেওয়ার বিষয়টা নাই, মানে অনেকে এটা স্বীকার করে, আবার নাই এমনও না। তো যেই মানুষটা আসলে এইটা পাচ্ছে না, আগের মতো এই মানে রুড বিহেভ, গুন্ডা পান্ডা এসে হই হুল্লোড় করা, সেই মানুষটা কিন্তু এখন বুঝে যে আসলে বৈষম্য বিরোধী ছেলেগুলো কি রকমের কাজ করে, তারা আসলে চাঁদাবাজি করে কিনা, এই মানুষগুলো কিন্তু জানে। তো এই ন্যারেটিভ ওই ন্যারেটিভ ক্ষণস্থায়ী, আর আমি কাজের মাধ্যমে যে ন্যারেটিভ বিল্ড করব এই ন্যারেটিভ স্থায়ী। ওকে আফিফা, আপনি যে রাজনৈতিক দল গঠনের বিষয় বললেন, আমরা 10 মিনিটের মতো আলাপ করার সুযোগ পাবো। পাপি আপা, আপনার কাছে একটু জানতে চাই, আমরা যে শিরোনামগুলো দেখছিলাম সেখানে প্রথম শিরোনামটাই হচ্ছে যে স্থানীয় সরকার সংস্কার কমিশনে আজকে নাগরিক কমিটি, যারা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ, যাদের মধ্য দিয়ে গঠিত হয়েছে, তারা বলেছে জিসি সক্ষমতা যাচাইয়ে আগে কিছু স্থানীয় নির্বাচন দিতে হবে, কিন্তু বিএনপি কিংবা অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল
তারা প্রথম থেকেই হচ্ছে সংস্কারের ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন চায়, তাহলে নাগরিক কমিটি যদি দল ঘোষণা করে এবং তাদের অবস্থান যদি হয় যে স্থানীয় সরকার নির্বাচন, এই বিষয়টাকে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা হবে কিংবা আসলে কি এটা ঘটবে? রাজনৈতিক মোকাবেলা না, এটা জনগণ এবং আমরা যারা রাজনীতি করি এটা আমরা আগে থেকে উপলব্ধি করছিলাম যে এনারা রাজনৈতিক সংগঠন করবে, এনাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে এবং এই সংগঠন করে তারা তাদেরকে নির্বাচনে বিজয় করে নিয়ে এসে ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করতে চায় এবং তারা তাদের মন মতোই একটি বিরোধী দলও তারা চায়। এই চিন্তাভাবনা আজকে হয়তো তারা প্রকাশ্যে এসছে, কিন্তু ওই ক্ষমতায় যাওয়ার পরে মোটামুটি 1-1.5 মাসের ভিতরে মানুষ নিশ্চিত হয়ে গেছে। কারণ যারা এখানে এসেছেন উপদেষ্টা হিসেবে, ছাত্র প্রতিনিধির কথা আমি বাদই দিলাম, তারা কিন্তু দীর্ঘদিন গাদারি করেছে কেউ, তারপরে দেখা গেছে 111-2 এর প্রবক্তা অনেকেই, টক শো এর তৎকালীন সময় রেকর্ডিং বাজালে খুঁজলে আপনি এখনও পেয়ে যাবেন। তারপরে 111-এর সময় নতুন জনশক্তি নামে সংগঠনও করতে গেছে, সেটাও আপনারা দেখেছেন, সংগঠন করতে যে ব্যর্থ হয়েছে। তারপরে আওয়ামী লীগ দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতা জবরদখলের মতো ধরে রাখার কারণে তারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যে স্বৈরাচারী আচরণ করেছে এবং মানুষের জানের উপর একটা জগদ্দল পাথরের মতো অবৈধভাবে চেপে যে বসেছে। এই চেপে বসাটাও তারা উপলব্ধি করে তখন এই চেপে বসার বিপক্ষেও তাদের অবস্থান নেওয়াতে মানুষ কিছু আস্থাশীল হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ হাসিনা মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, অবৈধ দখলদার মুক্ত বাংলাদেশ চাইছে। এইখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু ঐক্যমত হয়ে যাওয়ার কারণে 15 বছর থেকে আজকে ইলিয়াস আলীর স্যাক্রিফাইস, চৌধুরী আলমের স্যাক্রিফাইস, সালাউদ্দিনের স্যাক্রিফাইস, জনির স্যাক্রিফাইস, গুম, অপহরণ, লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ক্রস ফায়ারে গেছে, সমস্ত তো এই জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা হাসিনার বিরুদ্ধে বহিঃপ্রকাশেরই অংশ এবং হাসিনা সেগুলোকে সেইভাবে নির্যাতন করেছে। তারপরে সবাই আমরা একমত হলাম যে হাসিনাকে আমাদেরকে বিদায় করতে হবে। আচ্ছা, বিদায় আমাদেরও যে ব্যাপারগুলো ছিল যে অনেক আন্দোলন করেও কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত যে প্রশাসনিক সমর্থনটা নিরপেক্ষ ছিল, এই প্রশাসনিক সমর্থনটা কোনো নির্বাচনে নিরপেক্ষ ছিল না। যেমন 14 ফেব্রুয়ারি নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন সামরিক বাহিনী ভুড়ি ভোজে পর্যন্ত গেছে এবং রাষ্ট্রের ভিতরে যুগশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন বলে দাবি করেছে। তারপরে 8 সালের যে পাতানো নির্বাচন, সেটাকে যুগশ্রেষ্ঠ ইতিহাস নির্বাচন বলেছে, ওটাও সমঝোতার নির্বাচন। এবং আমি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ আমার দল করেছে, আমি টু দি পয়েন্টে বলে দিতে পারবো 102% ভোট অনেক জায়গায় কাস্ট করেছে এবং ক্যান্টনমেন্ট থেকে রেজাল্ট শিট নিয়ে এসে কাকে কত সিট দেওয়া হবে সেটাও কিন্তু সমঝোতার ভিত্তিতে তারা বসে এগুলো করেছিল। এখন স্বাভাবিক কারণেই যখন ইনারা দলে থেকে তারা ক্ষমতায় থেকে দল গঠন করে তাদের মূল্য যাচাই বাছাই করার জন্য ওনাদের জন্য খুব প্রয়োজন ইউনিয়ন পরিষদের নির্বাচনটা টেস্ট কেস হিসাবে, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য প্রয়োজন ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন না। বাংলাদেশের মানুষের প্রয়োজন সরকার গঠনের নির্বাচন। সরকার গঠনের নির্বাচন কোনটা? এমপি নির্বাচন। এখন এমপি নির্বাচনে দল গঠন করে তাদের পাতানো ছেলেপেলে তৈরি না করে 300 সিটে কাকে প্রার্থী দিবে সেটা ঠিক না করে, মাঠে কি অবস্থা, কোনটাকে পাচ্ছে, কোনটাকে পাচ্ছে না, কোনটাকে ভাঙছে না, আন্দোলন করা এক জিনিস। দেখেন 80-র দশকে আমরা আন্দোলন করছি মাঠে থেকে, 80-র দশকে আন্দোলন যে করছি, 80-র দশকের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং সকল সংগঠনের কয়জন এমপি মন্ত্রী হয়েছে সারা বাংলাদেশে? এটা চিন্তা করে দেখেন। আমরা আন্দোলন গোটা বাংলাদেশ ব্যাপী করছি এবং স্বৈরাচার এরশাদের পতন আমরা করাই কিন্তু আমরা ঘরে ফিরছি, কিন্তু আমরা কয়জন এমপি মন্ত্রী হয়েছি? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তৎকালীন যে আন্দোলনকামী দলগুলি ছিল কয়জন হয়েছে? তো এনারা আন্দোলন করে এখন এনারা দল গঠন করে ফেলবেন, 300 সিটে প্রার্থী দিবেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, মন মতো বিরোধী দল নেবেন, এগুলো যখন করতে যাবে আলটিমেটলি ওই যে প্রত্যাশা, আওয়ামী লীগ অনেক খারাপ, বিগত সরকার অনেক খারাপ, ভালোর জন্য আমি শেখ হাসিনার পতন চাইছি, কিন্তু সেই পতন ভালোর জন্য সেই প্রত্যাশা আমার কতটুকু পূরণ হচ্ছে, কতটুকু পূরণ হবে, পূরণ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি, কেন পূরণ হচ্ছে না, এগুলো নিয়েও তো মানুষ অ্যানালাইসিস করবে। কারণ দেশের মানুষ রাজনৈতিক অ্যানালাইসিস করতে সবচেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে এবং জাতীয় নির্বাচনটাই চায়। তো রাজনৈতিক সকল সংগঠন নিয়ে তো নির্বাচন, সবাই যদি জাতীয় নির্বাচন চায় তাহলে এই সরকারের স্থানীয় নির্বাচনে যাওয়ার প্রয়োজনটা কি, উৎসাহটা কি? অহেতুক গায়ে পড়ে বিরোধ তৈরি করে
আর একটা সবাই বলতে আসলে বাজে কাদেরকে পরিবেশ। বোঝাচ্ছেন, কারা কারা আছে? আমরা তো ওইটা তো দেখেছি সরকারই বলতে পারবে। জি। সরকার কার সাথে আলোচনা করে যে ইউনিয়ন পরিষদে নির্বাচন করবে সিদ্ধান্ত নিচ্ছে, কার সাথে আলোচনা করছে, কোন দলের সাথে? না, এরকম কোন কোনো দল কার সিদ্ধান্ত তো সাথে গেছে? সরকার এখনো নেয় নাই, এটা সরকার দাবি যদি করা সিদ্ধান্ত হয়েছে। নিয়ে না থাকে, সরকার কি সিদ্ধান্ত নেবে একক নেওয়ার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনকে নিয়ে বসুক, ইনারা তো আত্মপ্রকাশ করতেই যাচ্ছে, ইনারা তো তখন রাজনৈতিক সংগঠন হিসেবে না, সেটা তো আত্মপ্রকাশ করবে। বসবে আপা, ওনাদেরকে মিড নিয়েও ফেব্রুয়ারিতে বসবে। বসার কথা আছে সমস্যা তো কিছু নাই। ঐকমত্য কমিশনের সকল সাথে। রাজনৈতিক সংগঠনকে নিয়ে বসতে হবে যে আগে কোন নির্বাচনটা দরকার, তারা সিদ্ধান্ত না, নেবে। ইসি কিন্তু আপা প্রথম থেকেই বলছে যে ডিসেম্বর এবং কিংবা সামনের বছর জুনের মধ্যে তারা জাতীয় নির্বাচন নিয়েই, লক্ষ্য নিয়েই সামনে আগাচ্ছে। এর ভিতরে যদি বলা আমি ইউনিয়ন পরিষদ করব, পৌরসভা করব, তারপর হচ্ছে উপজেলা করব নাগরিক কমিটির কথা মতো, তাহলে সেখানে আপনি কি করবেন? জি আপা, আমি তাহলে একটু ইসি কার নাগরিক দ্বারা পরিচালিত, কমিটিরই আসলে একটা জনগণের উইং দ্বারা পরিচালিত, কিংবা না হচ্ছে মানুষের প্রত্যাশার দ্বারা পরিচালিত, আপা ওর না কাছ থেকে একটু বর্তমান আমরা শুনি। সরকার দ্বারা জি। পরিচালিত, এটা বুঝতে হবে। আফিফা, আপনি যদি একটু বলতেন যে নাগরিক কমিটি থেকে যেই দাবিটা করা হয়েছে যে আগে ইউনিয়ন পরিষদের কিছু নির্বাচন করতে হবে, তারপর জাতীয় নির্বাচন, এবং আরেকটা দাবি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও করা হচ্ছে যে তারা জাতীয় নির্বাচন না, তারা চায় হচ্ছে গণপরিষদ নির্বাচন। আসলে ঠিক কোন জায়গাটায় আপনাদের অবস্থান? এবং বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, এই মুহূর্তে বলা যায় বৃহত্তম রাজনৈতিক দল, তাদের যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে তাদের বিরুদ্ধে আপনাদের এই বিষয়গুলো কিভাবে আপনারা চিন্তা করছেন? আসলে আমরা হচ্ছে একদম আমাদের অবস্থানটা যে বিএনপির বিরোধী অবস্থানে, বা আওয়ামী লীগ নাই বলে আমরা হচ্ছে বিএনপির বিরোধী অবস্থানে, এইভাবে আসলে আমরা আমাদেরকে দেখি না। জনগণের কিন্তু আপনাদের মতামত তো বিএনপি বিরুদ্ধে অবস্থানেই যাচ্ছে। এটা শুধু আমাদের না, আপনারা দেখবেন বিএনপির মতামতের বিরুদ্ধে কিন্তু বাকি দলগুলোরও মতামত তাদের বিরুদ্ধেই যাচ্ছে। একমাত্র বিএনপি হচ্ছে যারা 5 আগস্টের পর থেকেই নির্বাচন চাচ্ছে। বাকি কয়টা দল চেয়েছে 5 আগস্টের পরেই নির্বাচন চেয়েছে? কয়টা দল? তারা কেন চাচ্ছে এটা আপনাকে ভাবতে হবে, কারণ তারা ওই বাইনারি থেকে আসলে বের হতে চাচ্ছে না যে এ আর বি দল থাকবে, সর্বোচ্চ 2টা দলই থাকবে, সরকার হও বিরোধী হও, তুমি আমি মিলেমিশেই হচ্ছে ভাগ বাটোয়ারা করে দেশকে খাবো। ওনারা ওইটা থেকে বের হতে চাচ্ছে না। আমরা এটা চাচ্ছি যে একটু সময় যাক, দলগুলো স্ট্রং হোক। আমাদের দেশের মধ্যে, আমাদের দল বাদ, এখনো আমাদের দেশের মধ্যে আরো কিছু এক্সিস্টিং দল আছে, তারা নিজেদেরকে গুছাক। সুযোগ যেহেতু এসেছে সবাই নিজেদেরকে গুছাক। দেশের মধ্যে দেশের ভালোর জন্য কম্পিটিশন থাকা দরকার। আমরা গণতন্ত্র করি, আমরা হচ্ছে 2 দলীয় তন্ত্র করি না। আমাদের গণতন্ত্রের মধ্যে অনেকগুলো দল থাকবে, জনগণ তার ম্যান্ডেটটা কাকে দিবে সে আপা অপশন যেমনটা পাবে। আশঙ্কা করছেন, কয়েকদিন আগে বিএনপির আরো কেন্দ্রীয় নেতারাও বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছিলেন অনেকেই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন না হয়। আপনাদের দিক থেকে কি এরকম কোনো আভাস কিংবা কোনো সুপ্ত চিন্তা কিংবা কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে একটা সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এটা কোনোভাবেই সম্ভব না। আমরা চাই এমন সিস্টেম বিল্ড হোক যেখানে আগে যে জিনিসগুলো চলতো, ভোট চুরি, ভোট ডাকাতি, এইগুলো যাতে না থাকতে পারে। তারপরে মানুষ তার ম্যান্ডেট কাকে দিবে, মানুষ যেন সেই সুযোগটা পায়, এবং মানুষ কাকে চায় সেই আসবে। সেখানে এক্স আসুক, ওয়াই আসুক, জেড আসুক, সমস্যা নাই। এবং এখানে একই সাথে যেন অনেকগুলো দল থাকে এবং কম্পিটিশনটা থাকে, মানুষের হাতে যেন এনাফ অপশন থাকে চুজ করার মতো। আচ্ছা, আমার সময় একদম না, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমি। ধরেন রাজনৈতিক দল গঠন করা হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি হচ্ছে অনেকগুলো জায়গায়, নাগরিক কমিটি বটম টু টপ অ্যাপ্রোচে যাচ্ছে, অর্থাৎ উপজেলা ভিত্তিক কমিটি দিচ্ছে, এবং প্রায় বোধহয় 150-200 কমিটির মতো নাগরিক কমিটি দিয়ে ফেলেছে অলরেডি। আমার প্রশ্নটা হচ্ছে, যদি ধরেন 2026-এর জুন মাসে নির্বাচন হয়, নাগরিক কমিটি কি সরকার গঠনের মতো সক্ষমতা তাদের থাকবে কিনা, পৌঁছাতে পারবে কিনা? এখানে নাগরিক কমিটির সক্ষমতা যেই নতুন দলটি হবে। হ্যাঁ, আপনি হচ্ছে নতুন দলটিকে শুধু নাগরিক কমিটির একটা দল হিসেবে বারবার উপস্থাপন করছেন, এখানে একটু ভুল আছে। দলটা আসলে নাগরিক কমিটিকেও বলেছি যে হ্যাঁ, এবং শুধু বৈষম্য বিরোধীর না, এখানে সবাই মিলে একটা দল গঠিত হবে, সেখানে সেই দলে কে থাকবে না। এই সবাই কারা আসলে? আমরা তো জানি নাগরিক কমিটির অধীনে অধিকাংশ একটা মানুষ, আর সাথে বৈষম্য বিরোধীর আরেকটা অংশ আছে যারা কিনা মাঠে কাজ করছে। এই সবাই নতুন একটা দল হবে, এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে আমরা এখানে মাঠ পর্যায়ে মানুষের কাছে পৌঁছাবো, তাদের মতামত নিব, তারা কি রকমের চায় এবং কোন ধারার রাজনীতি চায়। মানে আমরা মূলত হচ্ছে আপনার একটা মধ্যপন্থীর একটা রাজনীতির একটা দল আনতে চাচ্ছি। সেটা আসলে ঘোষণা করার পর আমরা বোঝা যাবে। আমরা এই বিষয় নিয়ে আবার পরে আপনার সাথে কথা বলবো। আপা একদম 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি বলবো 1 মিনিটে বলবো। উনি বললেন যে অনেক দলই তো নির্বাচন চাচ্ছে না, ওই জামাত ইসলাম আর কিছু পীর সাহেব আর কিছু পীর সাহেবের মুরিদ,
এই সব দল নিয়ে বাংলাদেশের নির্বাচন ভাবতে গেলে তো হবে না। জামাত ইসলাম কি বাংলাদেশে আবার তাহলে বিএনপির সাথে কোন কোন না, দল আছে? বাংলাদেশ কি কখনো প্রধান বিরোধী দল জামাত ইসলাম কি হয়েছে? কখনো হয় নাই। ওই 3টা নাহলে 18টা, এর বাইরে কিন্তু যায় নাই। উনি বলছেন যে একদল খেয়ে যাবে আর একদল আবার খাবে। উনি আমাদের খাওয়া নিয়ে ইন্ডিকেট করলেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা, ছাত্র নেতারা তদবির করছে না, এবং তারা যে টাকা পয়সার প্রলোভনে ডুবেনি, কি 2টা কাজ করেনি, টাকা পায়নি, এই উদাহরণ কি উনি দিতে পারবেন যে 100% এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সতী, সাবিত্রী, পবিত্র এবং 100% সৎ? এই কথাটা বলতে পারবে? এক কমন কথা, ওরা খেয়ে গেছে, আমরা আর একজনকে খেতে দেবো কেন? খেতে দেবো কেন? আরে ভাই, খাওয়া বন্ধ করান। জি আপা, খাওয়া আমরা বন্ধ আসলে করতে হবে, চাই না কোনো সেটাই দলই সংস্কার দরকার। বাংলাদেশকে খাক। সেই আমরা চাই এমন সংস্কারটাই আমরা একটি চাই, রাজনৈতিক যে কোন দল পথে ক্ষমতায় খাওয়া যায়, আসুক খাওয়া বন্ধ যারা কিনা করুন, বাংলাদেশকে সেই নিয়ে চিন্তা সংস্কার করবে, করুন। সেটা করে বৈষম্য জাতীয় বিরোধী হোক নির্বাচন কিংবা আগে বিএনপি দেন। হোক, আমাদেরকে আজকে এখনই শেষ করতে হচ্ছে। আমাদের সবারই প্রত্যাশা বাংলাদেশের জন্য ভালো হয় এমন রাজনীতি আমাদের সবাই করবে, রাজনৈতিক দলগুলো এবং নতুন যে রাজনৈতিক দল আসবে তারাও আসলে এই বিষয়টি মাথায় নিয়েই, বাংলাদেশকে মাথায় নিয়ে চিন্তা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।